কোথায় এখানে আজকে একটু ব্যাকে আসবেন, একটু ব্যাকে আসবেন। মধ্যমগ্রাম ব্লক আইএনটিটিউসির উদ্যোগে, টাউন আইএনটিটিউসির উদ্যোগে যে কর্মী সম্মেলনের আয়োজন করা হয়েছে, যার উদ্যোগে এই কর্মী সম্মেলন, মধ্যমগ্রামের নবনিযুক্ত আইএনটিটিউসির সভাপতি বন্ধুবর শ্রী সুকুমার মণ্ডল, মঞ্চে আছেন মধ্যমগ্রাম পৌরসভার পৌরপ্রধান শ্রী নিমাই ঘোষ, আমাদের বারাসাত সাংগঠনিক জেলা আইএনটিটিউসির সভাপতি, বর্ষিয়ান ট্রেড ইউনিয়ন নেতা আমার অগ্রজ প্রতিম বন্ধুবর শ্রী তাপস দাশগুপ্ত, মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারম্যান প্রকাশ রাহা আছেন, আমাদের বনগাঁ সাংগঠনিক জেলার আইএনটিটিউসির সভাপতি আমার বন্ধু শ্রী নারায়ণ ঘোষ নান্টু এখানে উপস্থিত আছেন, আমাদের আইএনটিটিউসি রাজ্য কমিটির সদস্য সনদ ভট্টাচার্য এবং নঈম খান তারা আছেন, বারাসাতের সভাপতি আইএনটিটিউসির সৌমেন আচার্য আছেন, সাবির উদ্দিন গোলদার দেগঙ্গার আছেন, পাশের জেলা মানে পাশের সাংগঠনিক জেলা দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা, সেই জেলা যেখানে আমাদের সোমনাথ শ্যাম হচ্ছেন সভাপতি জেলার, জগদ্দলের জনপ্রিয় বিধায়ক, সেই জেলার পার্থ দাস পানিহাটির আইএনটিটিউসির সভাপতি তিনি আছেন, অরবিন্দ মিত্র, নজরুল ইসলাম, মমতা রায় সহ অন্যান্য নেতৃত্বরা আছেন এবং সর্বোপরি আপনারা। এই কর্মসূচির কথা যখন ঠিক হয়েছিল, তো আমার সঙ্গে যেদিন এই কর্মসূচি নিয়ে কথা হয়, সেই কর্মসূচি সুকুমার যখন বলে যে এই কর্মসূচি হবে, তো তখনই ডেটটা অনেক দিন আগে ঠিক হয়েছিল। কিন্তু আপনারা জানেন এর মধ্যে যে আমাদের দেশে কেন্দ্রীয় সরকারের ভ্রান্ত নীতির ফলে এই বিমানের যে অব্যবস্থা অচলাবস্থা তৈরি হয়েছে এয়ারপোর্টগুলোতে, দুটো কোম্পানি তারা হচ্ছে গোটা দেশের বিমান ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করছেন। একটা কোম্পানির হাতেই অধিকাংশ শেয়ার আপনারা জানেন, যে কারণে একটু সমস্যা হয়েছে, সময়েরও কিছুটা সমস্যা রয়েছে। আমি এরপর আন্দুলে একটা কর্মসূচিতে যাব, তারপরে আন্দুল থেকে সোজা বিমানবন্দরে এসে দিল্লি যাব। আমি আজকে এখানে কাকলি ঘোষ দস্তিদার তৃণমূল কংগ্রেসের জেলার সভানেত্রী সাংসদ তিনি উপস্থিত ছিলেন, রথিনদা আমাদের সবার শ্রদ্ধেয় রাজ্যের খাদ্যমন্ত্রী রথিন ঘোষ তিনি উপস্থিত হবেন। এখন এমন একটা সময়ে এই কর্মসূচি হচ্ছে যখন শ্রমজীবী মানুষের ওপর একটা নতুন ধরনের আক্রমণ। 2020 সালে আমাদের দেশের 29টা শ্রম আইনকে বাতিল করে দিয়ে, পার্লামেন্টের ভেতর তখন বিরোধীরা নেই, তারা বাইরে কৃষি বিলে বিক্ষোভ দেখাচ্ছিলেন, সেই সময় 29টা শ্রম আইন তাকে বাতিল করে দিয়ে 4টে শ্রম কোড কেন্দ্রীয় সরকার তৈরি করেছিলেন, পাশ করেছিলেন। কিন্তু দীর্ঘ সময় ধরে 20 থেকে এই 25 অবধি, 25-এর নভেম্বর মাস অবধি, সম্ভবত তারিখটা এই কাঁথিতে কবে মৎস্যজীবীদের সমাবেশ ছিল, 21 না 22, হয় 21শে নভেম্বর বা 22শে নভেম্বর, কাঁথিতে আমাদের সম্ভবত 21শে নভেম্বর, হ্যাঁ 21শে নভেম্বর আমাদের আইএনটিটিউসি অনুমোদিত সারা বাংলা তৃণমূল মৎস্যজীবী ইউনিয়নের সমাবেশ ছিল কাঁথিতে। সেদিনই কেন্দ্রীয় সরকার এই 4টে শ্রম কোড তা আইন তার এফেক্টিভ করেছেন, ঠিক করেছেন যে এই শ্রম কোড, আমাদের সবার শ্রদ্ধেয় রথিনদা রাজ্যের জনপ্রিয় মন্ত্রী, আপনাদের এখানকার বিধায়ক উপস্থিত হয়েছেন, রথিনদাকে আমি স্বাগত জানাই। তো আমি যে কথা বলছিলাম যে সর্বনাশা যে শ্রম কোড, সেটা নভেম্বর মাসের 21 তারিখ কেন্দ্রীয় সরকার ঠিক করে, সেটা আমাদের দেশে চালু হলো। এবারে এই যে শ্রম বিষয়টা, লেবার হচ্ছে আমাদের দেশের যে সংবিধান, সেই সংবিধান যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো সেই অনুযায়ী লেবার হচ্ছে কনকারেন্ট লিস্টে, যুগ্ম তালিকায়, কেন্দ্র তালিকাতেও নেই, রাজ্য তালিকাতেও নেই, স্টেট লিস্টেও নেই, সেন্ট্রাল লিস্টেও নেই। যেহেতু যুগ্ম তালিকায় রয়েছে, যুগ্ম তালিকায় কোনো বিষয় থাকলে তার নিয়ম হচ্ছে যে সমস্ত রাজ্যকে সেই ঐক্যমতে পৌঁছতে হবে, তবে তা রোল করা যাবে। অথচ প্রথম দিন থেকে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সর্বনাশা শ্রম কোডের বিরোধিতা করেছেন
তিনি পরিষ্কারভাবে প্রথম দিন থেকেই বলেছেন যে এই শ্রম কোড চালু করা যাবে না, কেননা শ্রম কোডের যেটা মূল কথা যে 8 ঘন্টা কাজের বদলে 12 ঘন্টা কাজ করতে হবে, 12 ঘন্টা অবধি কাজ করলে ওভারটাইমের প্রয়োজন নেই, এই বিরোধিতা প্রথম দিন থেকে তিনি করেছেন। এমনকি তামিলনাড়ুর সরকারও এই শ্রম কোডের বিরোধিতা করেছে। তাহলে যেখানে দুটো রাজ্য সরকার এই শ্রম কোডের বিরোধিতা করছে, শ্রম কোডের সঙ্গে একমত নয়, সেখানে কি করে শ্রম কোড রোল করে দেওয়া হলো? আসলে আম্বানি আদানিদের ক্রমাগত প্রেশার এই শ্রম কোড রোল করা। এক তো 8 ঘন্টার বদলে 12 ঘন্টা অবধি কাজ করলে ওভারটাইম দিতে হবে না, তারপর কাজ করলে ওভারটাইম। আর 300-র বেশি শ্রমিক কর্মচারী নেই এমন সংস্থায় শ্রম আদালত, রাজ্যের শ্রম দপ্তর হতে পারে ডিএলসির অফিস, কেন্দ্রের শ্রম দপ্তর হতে পারে আরএলসির অফিস, কোথাওই যাওয়া যাবে না। মালিকের সঙ্গে বসে হচ্ছে গোটা আলোচনা করতে হবে। আমরা এর তীব্র বিরোধিতা করেছি, অথচ জোর করে দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বাইরে গিয়ে এই শ্রম কোড এফেক্ট করে দেওয়া হয়েছে। এটা প্রকৃতপক্ষে ট্রেড ইউনিয়নের অধিকার কেড়ে নেওয়ার একটা চক্রান্ত। কিন্তু তার থেকেও বড় চক্রান্ত যা চলছে, আমরা এমন একটা সময়ের মধ্যে রয়েছি, আমাদের দেশে 52 সালে প্রথম ভোট হয়েছিল। 52 সালে প্রথম ভোটের পর, প্রথম লোকসভার ভোট, 52 সালের পরবর্তী নির্বাচন, এবং সেই সময় থেকে আমরা পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র, মানুষ হচ্ছে ঠিক করেন কারা সরকার গড়বেন। আর এই সরকার এমন একটা পরিস্থিতি তৈরি করতে চাইছে যে সরকার ঠিক করবেন কারা ভোট দেবেন। এতদিন ছিল যে মানুষ হচ্ছে ঠিক করবেন কারা সরকার করবেন। বিজেপির এই ফ্যাসিস্ট সরকার, এই সরকার কারা সরকার ঠিক করবেন সেটা ঠিক করে দিতে চাইছেন। নির্বাচন কমিশনের মতো সাংবিধানিক সংস্থা দুঃখজনকভাবে বিজেপির এজেন্সিতে পরিণত হয়েছে। এর থেকে দুর্ভাগ্যজনক কিছু হতে পারে না। এবং এই যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, পার্লামেন্টে গত বৃহস্পতিবার আমাদের রাজ্যসভায় ইলেকটোরাল রিফর্মস নিয়ে চর্চা হয়েছে। আগামীকাল আমার বলার কথা, আমরা চর্চা করব, আমাদের যা বক্তব্য বলবো। কিন্তু এই যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, এই যে আমাদের রাজ্যে ভোট হবে, রথীন্দ্রদের আরও বেশি ভোটে জিতিয়ে আপনারা বিধানসভায় পাঠাবেন তা নিয়ে আমাদের রাজ্যের কোনো সন্দেহ নেই। মধ্যমগ্রামের মানুষ গতবার যে ভোটে জিতিয়েছেন তার থেকেও বেশি ভোটে জিতে রথীন্দ্ররা বিধানসভায় যাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবার মুখ্যমন্ত্রী হবেন, এগুলো সময়ের অপেক্ষা। আমাদের রাজ্যে ভোট হবে, কেরালায় ভোট হবে, তামিলনাড়ুতে ভোট হবে, পন্ডিচেরিতে ভোট হবে, আসামে ভোট হবে। 4টে রাজ্যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হচ্ছে, অথচ আসাম সেই তালিকার বাইরে। আসামে স্পেশাল রিভিশন হচ্ছে, বিজেপি সরকারে রয়েছে। একটা কথা ক্রমাগত গত 1 বছর ধরে শুনতে শুনতে কান পচে গেছে যে কোটি কোটি লোক বাদ চলে যাবে, অসংখ্য রোহিঙ্গা রয়েছে অনুপ্রবেশকারী, তাদের বাদ দিতে এটা করা হচ্ছে। এখন ধরুন আমাদের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে, বড় আন্তর্জাতিক সীমানা বাংলাদেশের সঙ্গে। এবার শুধু আমাদের আন্তর্জাতিক সীমানা নেই, এসআইআর হচ্ছে না, এসআইআর শুধু বাংলায় হচ্ছে। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে কাজটা আমি এক্ষুনি আস্তে আস্তে একটা রিপোর্ট পড়ছিলাম যে আমাদের রাজ্যে, উত্তরপ্রদেশ বিরাট রাজ্য, 80টা লোকসভার সিট, আমাদের রাজ্যে 42টা লোকসভার সিট। আমাদের রাজ্যে উত্তরপ্রদেশের সব থেকে বেশি বিএলও নিযুক্ত হয়েছেন স্বাভাবিকভাবে, 80টা লোকসভার সিট, তারপরেই আমাদের রাজ্য। এবং এমন কোনো জায়গা নেই, এমন কোনো দিন নেই। আমি পার্টির নির্দেশে, অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, প্রথম সপ্তাহটা পার্লামেন্টে যেতে পারিনি, টানা 10 দিন মুর্শিদাবাদে ছিলাম। মুর্শিদাবাদে 22টা বিধানসভা, সেখানে বিএলওদের সঙ্গে কথোপকথন এবং দুপুরবেলা বসে তারা আমায় দেখিয়েছেন যে সারা দুপুর চেষ্টা করছেন। আমি তো একটা জায়গায় 45 মিনিট বসে দেখেছি, চেষ্টা করে যাচ্ছেন ডিজিটালি আপলোড করবার, কিছুতেই আপলোড হচ্ছে না। অভিজ্ঞতা হচ্ছে রাত্রির বেলা 12টা থেকে 5টা পর্যন্ত ছাড়া আপলোড করা যাচ্ছে না। এখন এটাও একটা চক্রান্তের অংশ, কারণ সব জায়গায় এরকম হতে পারে না যে দিনের বেলা সার্ভার স্লো করে দেওয়া হচ্ছে। এই সার্ভার স্লো করে দেওয়াও একটা নীল নকশা পশ্চিমবঙ্গের ক্ষমতা দখলের। এবং যে কাজটা 2002 সালে যখন এই কাজ হয়েছিল এসআইআর এর, 2 বছর ধরে সে কাজ চলেছিল, 2 সপ্তাহ 3 সপ্তাহ 4 সপ্তাহের মধ্যে সেই কাজ করতে বাধ্য করা হচ্ছে। আমি পার্টির নির্দেশে, এখনো আমার খেয়াল আছে, 14 তারিখ জলপাইগুড়িতে একটা পরিবার রেখেছি। জলপাইগুড়ি সদরে নরেন্দ্রনাথ রায় বলে এক ভদ্রলোক, তিনি আত্মহনন করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন পাশে দাঁড়াবার, বিভিন্ন জায়গায় বিভিন্ন আমাদের পার্টির কর্মীরা গেছেন, আমি সেখানে গেছিলাম 14 তারিখ। ওনার পরিবারের সঙ্গে যখন কথা হচ্ছে, ওনার পরিবার বলছেন যে যখন কথোপকথন হচ্ছে, ওনার ছেলে, ওনার স্ত্রী, ছেলের বউ, মেয়ে, তোরা বলছেন
যে 2002-এও ভদ্রলোকের নাম ছিল, এবারও এনুমারেশন ফর্ম পেয়েছেন। তা আমি জিজ্ঞাসা করলাম তাহলে উনি আত্মহত্যা করলেন কেন? তখন বলছেন, ছেলেটি বলছে, ওনার ছেলে, যে আমার বোন 2023-এ ভোট দিয়েছে, 24-এও ভোট দিয়েছে, এবারে এনুমারেশন ফর্ম আসেনি। বাবার মাথায় ঢুকেছে যে আমার বোনের নাম বোধহয় তালিকা থেকে বাদ চলে যাবে, ওকে বাংলাদেশে পাঠিয়ে দেবে, ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়ে দেবে, মাথার মধ্যে ঢুকেছে। উনি আত্মহনন করেছেন। আমি তারপর কলকাতায় ফিরে এসেছি, আবার পার্টির নির্দেশে আইএনটিটিউসির একটা সমাবেশও ছিল বড়, দার্জিলিং সমতল জেলার। তা পার্টি আমায় বললো যে একটু আগের দিন চলে যেতে, কারণ আরো দুটো ঘটনা ঘটেছে, যে সেই দুজন পরিবারের পাশেও গিয়ে দাঁড়াতে হবে। তা আমি এই রথীন্দ্রদের সহকর্মী খগেশ্বর রায়, পুরনো এমএলএ আমাদের রাজগঞ্জের, খগেশ্বর রায়কে নিয়ে রাজগঞ্জে ভুবন রায় বলে একজনের বাড়িতে গেছি। ভুবন রায়ের স্ত্রী, ভুবন রায় আত্মহত্যা করেছেন, ভুবন রায়ের স্ত্রী কথা বলতেই পারছেন না। মেয়েটা আমায় দুটো ভোটার স্লিপ দেখালো, দুটো ভোটার স্লিপ, 2023-এ পঞ্চায়েতে ভোট দেওয়ার ভোটার স্লিপ, 2024-এর লোকসভায় ভোট দেওয়ার ভোটার স্লিপ। এবারে এনুমারেশন ফর্ম পাইনি। ভুবনচন্দ্র রায়ের মনে হয়েছে মেয়ের নাম বাদ চলে যাবে, আতঙ্কে আত্মঘাতী হয়েছেন। সেখান থেকে বেরিয়ে একেবারে সীমান্তবর্তী মানিকগঞ্জ, জলপাইগুড়ির, সেখানে কমলা রায় বলে 52 বছরের এক ভদ্রলোক আত্মহনন করেছেন। তার স্ত্রী, তার 2 ছেলে, তার ভাইয়ের বউ, সবার সাথে তার বাড়ির দাওয়ায় বসে কথা হচ্ছে। সবাই এনুমারেশন ফর্ম পেয়েছেন। ওখানে এনুমারেশন ফর্ম না পাওয়ার সমস্যা নয়, সীমান্তবর্তী জায়গা, ওদের বাড়ি বা ওই জায়গাটা কাঁটাতারের ওপারে বাংলাদেশ দেখা যায়। ওখান থেকেই, ওই দেবীগঞ্জ থেকেই দেশ ভাগ হয়েছিল। উইলিয়াম র্যাডক্লিফ একটা লাইন টেনে দিয়েছিলেন। তো স্ত্রী বলছেন, বড় ছেলে চা বাগানে পাতা তোলার গাড়ি চালায়, ছোট ছেলেটা হলদিবাড়ি কলেজে পড়ে। ওনার স্ত্রী আমাদের বলছেন যে এমন আতঙ্ক, এবং পোস্টমর্টেম রিপোর্টেও এসেছে প্যানিক অ্যাটাক, এমন আতঙ্ক তৈরি হয়েছে, ওই যে মনে হয়েছে যে বিজেপির নেতারা ওখানে গিয়ে এমন বক্তৃতা করছেন, বা সোশ্যাল মিডিয়ায় যে দেখতে পাওয়া যাচ্ছে যে 1 কোটি লোককে বাদ দেওয়া হবে, পুশব্যাক করা হবে, এবং এই সোনালী খাতুন, সুইটি বিবিদের ঘটনা, এগুলো তখন তো ঘটেছে, তখনও তো সোনালী বিবি ফেরত আসেননি। এই যে দিল্লি থেকে তুলে নিয়ে গিয়ে জোর করে বাংলাদেশে পুশব্যাক করে দিয়ে বাংলাদেশের জেলে রেখে দেওয়া হয়েছে। এই ঘটনাগুলো মানুষের মধ্যে প্রভাব ফেলছে, এবং সীমান্তবর্তী জায়গা। ওর স্ত্রী বলছেন মোটর বাইকের আওয়াজ শুনলেও ভয়ে উঠোন থেকে একেবারে বাড়ির পেছনের বাগানে চলে যাচ্ছিল, তারপর আত্মহনন করতে বাধ্য হয়েছে। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথাটা একদম শুরুতেই বলেছিলেন যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, এটা আদপে হচ্ছে সাইলেন্ট ইনভিজিবল রিগিং। উদ্দেশ্য হচ্ছে 1, জেনুইন ভোটারের নাম বাদ দাও, আর 2 হচ্ছে ব্যাকডোর দিয়ে এনআরসি করো। এবারে এই যে আমাদের রাজ্যে 40 জন মারা গিয়েছেন, যার মধ্যে বিএলওরা রয়েছেন। এমন বিএলও আছেন যিনি সুইসাইড নোটে নির্বাচন কমিশনকে দায়ী করে রেখেছেন। নির্বাচন কমিশনের হাতে বাংলার মানুষের রক্ত লেগে রয়েছে, এত মানুষ মারা গিয়েছেন। এবং এরকম শুধু পশ্চিমবঙ্গে হচ্ছে তা নয়, সমস্ত রাজ্যে যেখানে এসআইআর হচ্ছে, প্রতিটা রাজ্যে কেউ না কেউ, কোনো না কোনো বিএলও আত্মহনন করেছেন। এই কাজের চাপ সামলাতে না পেরে যে হুমকি দেওয়া হচ্ছে, সময় নেই তা সত্ত্বেও কাজ করতে হবে, দিনের বেলা সার্ভার ডাউন তা সত্ত্বেও কাজ করতে হবে, এমন একটা রাজ্য নেই যেখানে কোনো বিএলও আত্মহত্যার ঘটনা ঘটেনি। আসলে ফ্যাসিস্টরা যেভাবে কাজ করে, 30-এর দশকের জার্মানিতে, 30-এর দশকের ইটালিতে যে ধরনের ঘটনা ঘটেছিল, সেই একই কাণ্ড আমাদের দেশে নতুন করে ঘটানোর চেষ্টা চলছে। এবং বিশেষ করে এই যে লিস্ট বেরোবে, লিস্ট বেরোবার পর আমাদের আরো বৃহত্তর দায়িত্ব পালন করতে হবে সামগ্রিকভাবে গোটা পার্টিকে, ট্রেড ইউনিয়ন আন্দোলনের সঙ্গে যারা যুক্ত প্রত্যেককে। কারণ আবার কি করবে বলা যায় না, কোন নাম বাদ যাবে, লিস্টে কি থাকবে, হিয়ারিং এ সজাগ থাকতে হবে। এবং এই লড়াই ভোট অবধি চলবে। এবং ওরা যেটা করতে চাইছে, আপনারা জানেন, এর মধ্যেই হঠাৎ করে নানান ইস্যু রয়েছে, জ্বলন্ত ইস্যু, বেকারত্বের সমস্যা রয়েছে, এলআইসির টাকা আদানিদের দিয়ে দিচ্ছে, ব্যাংকের বিলগ্নীকরণ হচ্ছে, রাষ্ট্রায়ত্ত শিল্পের বিলগ্নীকরণ হচ্ছে, ডলারের টাকার দাম পড়ছে ডলার পিছু, এখন $1 দাম 90 টাকার ওপর। নানান বিষয় পার্লামেন্টে চর্চা হওয়া যায়। সরকার অনর না, বন্দে মাতরমের 150 বছর নিয়েই চর্চা করতে হবে, অন্য কিছু নিয়ে চর্চা করা যাবে না। এবার কেন, এটার পেছনেও আমরা বলেছি বলার সময় যে যিনি এই বুদ্ধি দিয়েছিলেন সরকারকে, তার একটু হিসেবে গোলমাল হয়েছে। এবং পশ্চিমবঙ্গের বিধানসভা রেজাল্ট বেরোবার পর তার চাকরি থাকবে না।
যে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির মাতব্বর এই বুদ্ধি দিয়েছেন যে বঙ্কিমচন্দ্রের লেখা বন্দে মাতরম নিয়ে যদি পার্লামেন্টে চর্চা হয় তাহলে বাংলা জয় করতে সুবিধা হবে, যিনি এই দুর্বুদ্ধি বা নির্বুদ্ধি দিয়েছেন, পশ্চিমবঙ্গের ভোটের রেজাল্ট বেরোবার পর তার চাকরি যে চলে যাবে নিয়ে কোনো সন্দেহ নেই। সরকার বন্দে মাতরম নিয়ে দীর্ঘ সময় ধরে আলোচনা করলেন এবং আলোচনার হ্রাস কি, আরএসএস জীবনে কোনোদিন বন্দে মাতরম বলে না। আরএসএস এই যে বিজেপির নেতারা নানান বক্তৃতা করেছেন, আমরা শুনেছি, কি লোকসভায় কি রাজ্যসভায়, বলছেন বন্দে মাতরম ধ্বনি দিতে দিতে ফাঁসির মঞ্চে যারা জীবনের জয়গান গেয়েছেন। আরএসএস এমন একজন দেখাতে পারবে না যে আরএসএস করেন যার ফাঁসি হয়েছে। বন্দে মাতরম ধ্বনি দিতে দিতে যিনি ফাঁসির মঞ্চে জীবনের জয়গান গেয়েছেন একজনও নেই। গোটা দেশের স্বাধীনতার লড়াইয়ে আরএসএস এর কোনো ভূমিকাই ছিল না। আরএসএস যেটা করেছে মুচলেকা দিয়েছে। সাভারকার আন্দামান সেলুলার জেলে ছিলেন, তিনি 4 বার মুচলেকা দিয়েছিলেন, যাকে বলে মার্সি পিটিশন। মুচলেকা দিয়ে ছাড়া পেয়েছিলেন এবং মুচলেকায় ছিল যে ব্রিটিশদের সাহায্য করবেন। আরএসএস স্বাধীনতার লড়াইয়ে তো অংশগ্রহণ করেইনি, উল্টে ব্রিটিশদের সাহায্য করেছে। সেখানে হঠাৎ করে বন্দে মাতরম এই নিয়ে বিতর্ক শুরু হলো। এখন বিতর্কের কোনো অবকাশ নেই এবং বিতর্ক আমরা বলেছি যে বন্দে মাতরম যে বলছে যে বন্দে মাতরম বঙ্কিম লিখেছিলেন, লেখার পরবর্তীতে আনন্দমঠে গানটি সংযোজিত হয়। রবীন্দ্রনাথ 1885 সালে 7টা লাইনে সুর করেন। বঙ্কিম এতটাই মুগ্ধ হন যে আনন্দমঠের 3য় সংস্করণে সেই 7টা লাইন সুর সহ যুক্ত হয়। তারপরে জাতীয় কংগ্রেসের অধিবেশনে কলকাতায় রবীন্দ্রনাথ এই 7টা স্তবক নিজে গেয়ে শোনান। এই করতে করতেই লর্ড কার্জন 1905 সালে বঙ্গভঙ্গের সিদ্ধান্ত গ্রহণ করেন, ঘোষণা করেন যে বাংলা ভাগ করা হবে। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন গড়ে ওঠে। রবীন্দ্রনাথ যেই আন্দোলনের প্রাণপুরুষ, রবীন্দ্রনাথের নেতৃত্বে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন টাউন হলে কলকাতায় প্রথম মিটিং হয়। সেখানে রবীন্দ্রনাথ প্রথম এই দুটো স্তবক, যে দুটো স্তবক 1950 সালে জানুয়ারি মাসের 24 তারিখ আমাদের দেশের জাতীয় গান হিসেবে গৃহীত হয়েছিল, জাতীয় সঙ্গীত গৃহীত হয়েছিল, জাতীয় গানও গৃহীত হয়েছিল, একই মর্যাদা। এই প্রথম দুটো স্তবক গৃহীত হয়। হঠাৎ করে বিজেপি বলতে শুরু করেছে কেন পুরো গানটা গ্রহণ করা হলো না, এবং এই গানটা গ্রহণ না করার জন্য নাকি জওহরলাল নেহেরু দায়ী। এখন ইতিহাস এটাই, বিজেপির সঙ্গে যেহেতু ইতিহাসের কোনো সম্পর্ক নেই, বিজেপি যেহেতু কোনো ধরনের ইতিহাস চর্চার মধ্যে নেই এবং ইতিহাস বিকৃত করতে ওরা সিদ্ধহস্ত, ইতিহাস বিকৃতির এই যে ধারাবাহিকতা ওদের, আমাদের ইতিহাসে এটা পরিষ্কারভাবে রয়েছে যে 1937 সালে কলকাতায় যে কংগ্রেসের অধিবেশন, সেই জাতীয় কংগ্রেসের অধিবেশনের আগে নেতাজি সুভাষচন্দ্র বসু, পণ্ডিত জওহরলাল নেহেরু তারা রবীন্দ্রনাথের সঙ্গে দেখা করে পরামর্শ চান। রবীন্দ্রনাথ তখন পরিষ্কারভাবে বলেন যে প্রথম দুটো স্তবক গ্রহণ করা যাবে এবং যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন টাউন হলে 1905 সালে, যে পেছনে এত কথা যারা বলছেন, নঈম খান আপনি দয়া করে বাইরে যান, এরকমভাবে এত হলটার অ্যাকোয়াস্টিক্স খুব ভালো, আপনি ক্রমাগত কথা বলছেন, বলতে অসুবিধা হচ্ছে। এখন 1905 সালে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের টাউন হলের মিটিং, সেই টাউন হলের মিটিংয়ে রবীন্দ্রনাথ নিজেই দুটো স্তবক গেয়ে শুনিয়েছিলেন এবং তারপরে 37 সালে অধিবেশন, জাতীয় কংগ্রেসের অধিবেশনের 3 দিন আগে রবীন্দ্রনাথ চিঠিতে উল্লেখ করেন যে এই প্রথম দুটো স্তবকই যেন গ্রহণ করা হয়, বাকিটা নয়। এবং এটা মাথায় রাখা দরকার এই সময়কালে, বিশেষ করে যে বিজেপির টার্গেট হচ্ছে বাংলা এবং বাঙালি এবং রবীন্দ্রনাথ বিজেপির শত্রু। সম্প্রতি আসামে আমাদের রাজনৈতিক দল নয়, কংগ্রেস, তাদের একটা কর্মসূচি হচ্ছিল। কংগ্রেসের সেই কর্মসূচিতে, কংগ্রেসের কর্মসূচির পর যারা ছিলেন অনেকেই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গান গেয়েছিলেন। এই গান গাওয়ার অপরাধে আসামের বিজেপির সরকার তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করেছে। যখন সাংবাদিকরা জিজ্ঞাসা করেছে রাষ্ট্রদ্রোহের মামলা কি করে হলো, বলছে যেটা বাংলাদেশের জাতীয় সঙ্গীত। ঠিক, এটা বাংলাদেশের জাতীয় সঙ্গীত। 71 সালে বাংলাদেশ গঠিত হওয়ার পর 72 সালে এটা বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয়, কিন্তু এই গান লেখা হয়েছিল অনেক আগে। 1905 সালে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের প্রধান গান এটা।
এই একই সময় বাংলার মাটি বাংলার জল রবীন্দ্রনাথ লেখেন, যা আমাদের রাজ্যের রাজ্য সঙ্গীত মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন। এই সময়কালেই যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চললে রেখা হয়। এই সময়কালেই ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা, তোমাতে বিশ্বমায়ের, তোমাতে বিশ্বময়ীর আঁচল পাতা। এই গানগুলো এই সময়কালে লেখা হয়, স্বদেশ পর্যায়ের গান। এবং আমি একটু অনুরোধ করব, যাদের জরুরি কাজ আছে থাকতেই পারে, তারা যদি একটু বাইরে চলে যান, আপনাদেরও সুবিধা হবে, আমারও সুবিধা হবে। আমি 2 মিনিট ওয়েট করছি, যার যার চলে যাওয়া আমি কিচ্ছু মনে করবো না। আমি 5 জন বসে থাকলেও পুরো বক্তৃতাটা করব। আমি আপনাদের হাত জোর করে অনুরোধ করছি, যাদের বাইরে চলে যাওয়ার আছে চলে যাবেন। হলটা এত ভালো, এটা অন্য হল হলে প্রবলেম হতো না। এত ভালো মধ্যমগ্রামের এই হলটা, আমি আগেও বহুবার এসেছি, কথা বললে বলা মুশকিল। আমি 2 মিনিট ওয়েট করছি, যার চলে যাওয়ার আছে চলে যান, তারপর বলবো। একদম ঘড়ি ধরে 2 মিনিট ওয়েট করবো, তারপর বলবো। না না, ওয়েট করে দিন। যারা অনেক এরকম ভাবে বলা যায় না তো। যাদের চলে যাওয়ার, মঞ্চেরও যাদের চলে যাওয়ার চলে যান, ওখানেও যারা বসে আছেন তারা চলে যাওয়ার চলে যান, ডিস্টার্ব করবেন না। এটা আর লাইভ হবে না, কেটে দেন। এখন স্বাভাবিকভাবেই আমি কি বলছিলাম, তাল হারিয়ে গেছে। খুব স্বাভাবিক, এরকম ভাবে বক্তৃতা করা কঠিন। মানে আমি অন্তত পারি না করতে গেলে, অন্য অনেকে পারে হয়তো। আমার সমস্যা হয়, যাদের সমস্যা আছে আমি বারবার অনুরোধ করেছি তাদের যে তারা যেন না থাকেন। আসাম বলছিলাম, আসামে এই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গান গাওয়ার অপরাধে এই রাষ্ট্রদ্রোহের মামলা হলো। এখন ধরুন, আমাদের দেশে কোনো রাষ্ট্রভাষা নেই। বিজেপি যদিও প্রাণপাত চেষ্টা করছে যে হিন্দিকে চাপিয়ে দেওয়ার জন্য, এক দেশ এক ভাষা এক নেতা এক ভোট, চেষ্টা করছে একসঙ্গে ভোট করা। 2029-এ বিধানসভা এবং লোকসভার ভোট যাতে করা যায় তার জন্য চেষ্টা করছে। এটা ভারতবর্ষের ধারণার বিরোধী। আমাদের দেশ নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে মিলন মহানের সংস্কৃতি। এইরকম দেশে এক ভোট হতে পারে না, কিন্তু চেষ্টা চলছে। হিন্দিকে জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। আমাদের কোনো রাষ্ট্রভাষা নেই, 22টা সরকারি ভাষার সমান মর্যাদা, একরকম মর্যাদা। কিন্তু বাংলাদেশের রাষ্ট্রভাষা রয়েছে, বাংলা বাংলাদেশের রাষ্ট্রভাষা। এখন কোনো দেশের জাতীয় সঙ্গীত গাওয়ার অপরাধে যদি কাউকে রাষ্ট্রদ্রোহের মামলার মুখোমুখি হতে হয়, জেলে যেতে হয়, তাহলে বাংলা যেহেতু বাংলাদেশের রাষ্ট্রভাষা, তাহলে বাংলাদেশের রাষ্ট্রভাষায় আমরা তো বাংলায় কথা বলি, এটা আমাদেরও ভাষা। তাহলে বাংলায় কথা বলার অপরাধে তাহলে আমাদের বিরুদ্ধেও রাষ্ট্রদ্রোহের মামলা হতে পারে। আর বিজেপি তো বলছে, প্রকাশ্যেই বলছে যে বাংলা বলে কোনো ভাষাই নেই, গোটাটাই হচ্ছে বাংলাদেশি ভাষা। বাংলা বলে কোনো ভাষা নেই, এটা ওরা বলছে। আমাদের পূর্বপুরুষরা 5000 বছর আগে আরো পূর্ব দিক থেকে এসেছিলেন। 5000 বছর আগে এই জেলায়, এই 24 পরগনা, এখন উত্তর 24 পরগনা, আমরা যদি ওই বেড়াচাপার দিকে যাই, রাস্তার বাদিকে সেই সংগ্রহশালা রয়েছে, যেখানে 800 বছর, 850 বছর, 900 বছর, 950 বছর, 1000 বছর, 1150 বছর, 1200 বছর পর্যন্ত পোড়া মাটির ফলক রয়েছে, নিদর্শন, আমাদের সভ্যতার নিদর্শন। 5000 বছর আগে আমাদের পূর্বপুরুষরা আরো পূর্ব দিক থেকে এসেছিলেন। আমাদের শরীরে ধমনীতে 5000 বছরের ডিএনএ। আমাদের 2000 বছরের ভাষা, ধ্রুপদী ভাষা। মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করে তামিলকে স্বীকৃতি দেওয়া হয়েছিল। আমাদের ভাষা তামিল ভাষার থেকে খুব পুরনো নয়, আমাদেরও 2000 বছরের ইতিহাস। আর 1200 বছরের লিখিত ইতিহাস। পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজার দরবার থেকে যখন এই পুঁথিগুলো আবিষ্কার করেন, এই পুঁথিগুলো থেকে যখন ধুলো ঝরে পড়ে যায়, তখন বোঝা যায় যে 1200 বছর আগে বাংলায় তখন অন্য কোনো ধর্ম নেই। হিন্দু ধর্মের থেকে বৌদ্ধ ধর্ম তখন অনেক শক্তিশালী। প্রধান ধর্ম হচ্ছে বৌদ্ধ ধর্ম, ইসলাম তখন তো আসেইনি। তো বৌদ্ধ ধর্ম বাংলার প্রধানতম ধর্ম 1200 বছর আগে, 1400 বছর আগে। গোটা বাংলা জুড়ে বৌদ্ধ বিহার। এখন যেটা বাংলাদেশের রাঙামাটি, বান্দাপানি, সেখানে একটা বড় বুদ্ধিস্ট পপুলেশন এখনো আছেন, ওই জায়গাগুলো বৌদ্ধ বিহার। আমাদের এখানে বৌদ্ধ বিহার। এই সংগ্রহশালায় তার অসংখ্য নিদর্শন রয়েছে। তো সেই পুঁথি খুলে, পুঁথির পাতা উল্টালে এই বৌদ্ধ ভিক্ষুরাই
তারা ছিলেন বাংলার প্রথম ইতিহাসবিদ। এরাই প্রথম বাংলার ইতিহাস লিখেছিলেন। মানুষ আনন্দ পেলে কি করেন, দুঃখ পেলে কি করেন, যন্ত্রণা হলে কি করেন, কি খান, কি পোশাক পরেন। এরকম একজন বৌদ্ধ ভিক্ষু লিখেছিলেন, ওগর ভত্তা রম্মক পত্তা গায়িকা ঘিত্তা দুগ্ধ সযুক্তা মৈলি মৎসা নালিচ গচ্ছা দিজ্জৈ কান্তা খাপুনবন্তা। এখন এটা বাংলা নয়, চর্যাপদের ভাষা। এখান থেকেই আজকের যে ভাষায় আমরা কথা বলি এই ভাষা এসেছে। কিন্তু ভালো করে যদি শোনেন, ভালো করে শুনলে দেখা যাবে যে এর সঙ্গে বাংলার একটা আশ্চর্য মিল আছে। আমি যদি একটু কেটে কেটে বলি দেখবেন, ওগর ভত্তা রম্মক পত্তা, রম্মক মানে সবুজ আর পত্তা মানে পাতা, তার মানে সবুজ রঙের পাতা মানে কলা পাতা। সেই কলা পাতায় ওগর ভত্তা মানে হচ্ছে গরম ভাত। তারপরে সেই বৌদ্ধ ভিক্ষু লিখছেন, গায়িকা ঘিত্তা দুগ্ধ সযুক্তা, গরুর দুধ থেকে তৈরি হওয়া ঘি, মৈলি মৎসা নালিচ গাচ্ছা, মৌরলা মাছ আর হেলেঞ্জা গোছের শাক, দিজ্জৈ কান্তা খাপুনবন্তা, যিনি দিচ্ছেন তিনি গৃহিণী আর যিনি খাচ্ছেন তিনি পুণ্যবান। আমরা ডাল খেতে শুরু করেছি আজ থেকে 500 বছর আগে। তার আগে ডাল কিরম আমরা জানতাম না। আমাদের মঙ্গল কাব্যগুলোতে যখন মনসা মঙ্গল লেখা হচ্ছে, কবি কঙ্কন মুকুন্দরাম যখন মনসা মঙ্গল লিখছেন, কালকেতু ব্যাদ আর স্ত্রী ফুল্লরাই, কালকেতু আর ফুল্লরার 12 মাসা, মানে তাদের গোটা 12 মাসের কাহিনী যখন লেখা হচ্ছে, তাতে রয়েছে যে ভাতের উল্লেখ রয়েছে স্বাভাবিকভাবে, শাকের উল্লেখ রয়েছে, মাছের উল্লেখ রয়েছে, মাংসের উল্লেখ রয়েছে এবং তেলের উল্লেখ রয়েছে। তখনও সর্ষের তেল বাংলায় চালু নয়। ডাল, আলু, এগুলো সব মাত্র কয়েকশো বছর এগুলোর বয়স। যারা এসেছেন সঙ্গে নিয়ে এসেছেন, আমাদের খাদ্যাভ্যাসে ঢুকেছে। এখন বিজেপি দেখছেন ব্রিগেডে কি কাণ্ড। একজন প্যাটিস বিক্রি করছিলেন, তার ওপর কি জান্তব আক্রোশে ঝাঁপিয়ে পড়েছে। বিজেপি এলে, মানে বিজেপি তো ওরা নেতারা প্রকাশ্যই বলেন। অর্জুন সিংকে ভোটে যেতে এসে প্রধানমন্ত্রী বলেছিলেন ভাটপাড়ায় ওখানে যে আমি বাঙালি হয়ে জন্মাতে চাই। আমি পরে একটা মিটিংয়ে বলেছিলাম, আপনি বাঙালি হয়ে জন্মাতে চান, আনন্দের ব্যাপার। একজন গুজরাটি লোক বাঙালি হয়ে জন্মাতে চাইছে, সামনের জন্মে আমি জন্মান্তরে বিশ্বাস নাই করতে পারি, কিন্তু একজন বাঙালি হিসেবে এটা শুনলে ভালো লাগে। কিন্তু তারপর মনে হলো তার 15 দিন আগে রাজস্থানে বক্তৃতা করতে গিয়ে বলেছেন মাছ খাওয়ার মতো খারাপ জিনিস হয় না, মাংস খাওয়ার মতো খারাপ ব্যাপার হয় না, আর এরকম মাংস খাবেন না, শ্রাবণ মাসে মাছ খাবেন না, এই দিনে মাছ খাবেন না, ওই দিনে মাছ খাবেন না। আরে আপনি জন্মাবেন, বিজ্ঞানটা এরমই যে 5000 বছর ধরে আমাদের যে ডিএনএ তৈরি হয়েছে, আমি বিজ্ঞানের লোক নই, কিন্তু যারা বিজ্ঞানের লোক তারা বলেন যে ডিএনএ এরকম, এটা তো বয়স বাড়ে এবং শক্তিশালী হয় ডিএনএ। আমাদের ডিএনএটা এরম, যিনি এখানে জন্মাবেন তার ডিএনএর গঠন এমনই হবে, তিনি অটোমেটিক্যালি ভাত, শাক আর মাছের প্রতি আকৃষ্ট হবেন। নিরামিষাশী হওয়ার সম্ভাবনা খুব কম। 100-র মধ্যে পয়েন্টের পর অনেকগুলো শূন্য বসালে ততটুকু পার্সেন্টেজ। তো প্রধানমন্ত্রী বাঙালি হয়ে জন্মাতে পারেন, কিন্তু মাছ খেতেই হবে, না খেয়ে কোনো উপায় নেই। এখন আমাদের এই যে বাঙালিদের ওপর ওদের আক্রোশ, বাংলার ওপর আক্রোশ, তার প্রধান কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে ওরা বাগে আনতে পারছেন না। মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোটে হারানো যাচ্ছে না। বিজেপির অশ্বমেধের গোড়া বারবার বাংলায় আটকে পড়ছে। এবং এই বাঙালি মনীষী, বাংলার মনীষা, এই যে আক্রমণ, ধরুন মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট, সম্ভবত আমরা বিলটা পাবো এ সপ্তাহে, হয়তো আলোচনা হবে। এটাকে নাম পাল্টে দিচ্ছে, কি পূজ্য বাপু একটা নাম দিয়ে করছে। এটাও রবীন্দ্রনাথের উপর আক্রমণ। কারণ 1915 সালে মোহনদাস করমচাঁদ গান্ধী যখন শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের সঙ্গে দেখা করতে যান, রবীন্দ্রনাথ তাকে প্রথম মহাত্মা বলে সম্বোধন করেন এবং চিঠি লেখেন। প্রতিটা চিঠিতেই মহাত্মা গান্ধী, এবং ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ে। মোহনদাস করমচাঁদ গান্ধী খুবই লজ্জিত ছিলেন, প্রথমে গুরুদেবকে না করেছিলেন, কিন্তু গুরুদেব এই মহাত্মা গান্ধীর যে ব্যবহার, গোটা দেশ তারপরে এই নাম মহাত্মা গান্ধী হিসেবেই তিনি পরিচিত হন, আমাদের জাতির জনক। এবার সেই নামও পাল্টে দেওয়া, এগুলো ইতিহাস মুছে দেওয়ার চেষ্টা এবং বাংলার ওপর আক্রমণ। ভাবা যায়, রাজা রামমোহন রায়কে বলছে ব্রিটিশদের দালাল, বলছে ভুয়ো সমাজ সংস্কারক। সতীদাহের মতো জঘন্য প্রথা যে ভদ্রলোক রদ করলেন, লর্ড উইলিয়াম বেন্টিক তখন গভর্নর জেনারেল, বেন্টিকের সাহায্যে আইন তৈরি করলেন। শুধু সতীদাহ প্রথা তিনি রদ করেছিলেন না, মেয়েদের কোনো অধিকার ছিল না বাবার সম্পত্তির ওপর। রাজা রামমোহন রায়ের কাছে সমস্ত মহিলার কৃতজ্ঞ থাকা উচিত। রাজা রামমোহন রায় ব্রিটিশদের সাহায্য নিলেন, উইলিয়াম বেন্টিক তাকে সাহায্য করলেন। মেয়েদের
বাবার সম্পত্তিতে অধিকার প্রতিষ্ঠিত হলো, স্থাপিত হলো। বাল্য বিবাহ রদ করলেন। এ রাজা নাম ছিল না, তিনি কালাপানি পেরিয়ে ইংল্যান্ডে গেলেন, ব্রিস্টলে। ব্রিস্টলে তার যত বড় মূর্তি রয়েছে, ভারতবর্ষে অত বড় মূর্তি নেই, এমন তার মনীষা। প্রথম আধুনিক মানুষ আমাদের দেশের, বিজেপির পরিচালিত রাজ্য মধ্যপ্রদেশ, তার উচ্চ শিক্ষামন্ত্রী, কি মানে পড়াশোনার হাল! উচ্চ শিক্ষামন্ত্রী ইন্দর সিং পারমার বলছেন ব্রিটিশদের এজেন্ট, ভুয়ো সমাজ সংস্কারক। রবীন্দ্রনাথ সম্পর্কে এই যে পার্লামেন্টের অধিবেশন চলছে, তোর উত্তরকন্ডের এমপি বিশ্বেশ্বর কাগেরি, সে বলছে জাতীয় সঙ্গীতটা পাল্টে দিতে হবে। কেন পাল্টাতে হবে? বলছে জাতীয় সঙ্গীত তো রাজা পঞ্চম জর্জের জন্য লেখা হয়েছে। রাজা পঞ্চম জর্জ এসেছিলেন, রাজা পঞ্চম জর্জকে খুশি করবেন। কেন খুশি করবেন? কিছু দালাল আবার বলছে যে নাইটহুড পাবেন। আরে রবীন্দ্রনাথের কি নাইটহুডের জন্য কবিতা লিখতে হবে নাকি? রবীন্দ্রনাথ নোবেল পেয়েছিলেন, পৃথিবীর প্রথম অশ্বেতকায় মানুষ, চামড়ার রং সাদা নয়, প্রথম নোবেল, গোটা এশিয়ার প্রথম নোবেল। নোবেল পুরস্কার নিতে যাননি, সুইডেন থেকে এসে নোবেল পুরস্কার দিয়ে গেছিল রবীন্দ্রনাথকে। রবীন্দ্রনাথ সেই ক্ষণজন্মা প্রতিভা। সেই রবীন্দ্রনাথ সম্পর্কে বলছে যে জনগণ মনটা পাল্টে দিতে হবে। কেন? ওটা রাজা পঞ্চম জর্জের জন্য লেখা। 1911 সালে জাতীয় কংগ্রেসের অধিবেশনে রবীন্দ্রনাথ স্বয়ং উপস্থিত। তার ভারত ভাগ্য বিধাতা কবিতা, 5 স্তবকের কবিতা, ব্রাহ্ম সমাজের কয়ার সরলা দেবী চৌধুরানী, তিনি এই গান তার কয়েরকে নিয়ে। ঠাকুর পরিবার আমাদের নবজাগরণের অন্যতম মানে প্রধান সামনের সারির পরিবার। সেই সময়ে তাদের কয়ার ছিল, ব্রাহ্ম সমাজের কয়ার সরলা দেবী চৌধুরানী, তিনি এই গানটি তার আরো কয়ারের যারা ছিলেন তাদের নিয়ে গেয়েছিলেন। এবং সেদিনই দেশের ভবিষ্যতের প্রধানমন্ত্রী, প্রথম প্রধানমন্ত্রী, এবং আমি বিশ্বাস করি এখনো আমাদের দেশের সব থেকে আধুনিক প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু, তিনি সেদিনই আলোচনা শুরু করেছিলেন যে আমরা যখন স্বাধীন হব, আমাদের ভারতবর্ষের মানুষের অবিরাম যাত্রার চির সংঘর্ষ যখন জয়যুক্ত হবে, আমরা গুরুদেবের কবিতার এই প্রথম স্তবকটাই জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করবো। এবং তাই হয়েছিল। জানুয়ারি মাসের 24 তারিখ 1950 এই প্রথম স্তবকটা গৃহীত হয়। বিজেপির কোনো কেষ্ট বৃষ্টি হচ্ছে একবারের জন্য এই বিশ্বেশ্বর কাগেরির নিন্দা করেনি। উল্টে 6-7 মাস আগে আমরা খুঁজে পেয়েছিলাম, আমরা প্রশ্ন করে বার করেছিলাম যে উত্তরপ্রদেশে ক্লাস 11-12 বই থেকে রবীন্দ্রনাথকে বাদ দিয়ে দিয়েছে, তার বদলে রামদেব ঢুকে পড়েছে। রবীন্দ্রনাথের বদলে রামদেব পড়াবে ঠিক করেছে। এবারে খবর পাওয়া যাচ্ছে 9-10 থেকেও রবীন্দ্রনাথ বাদ। এবারে রবীন্দ্রনাথের বদলে রামদেব ঢোকেননি, এবার যোগী আদিত্যনাথ ঢুকে পড়েছে। এখন এই যে আর থাপ্পান্ড একজন মন্ত্রী আছেন, আমাদের রাজ্যের এডুকেশন ডিপার্টমেন্টের একজন মন্ত্রী আছেন বাঙালি, তিনি তো অন্তত প্রতিবাদ করবেন। কোথাও কোনো প্রতিবাদ শোনা যাচ্ছে না। এরা একটা বাংলা বিরোধী, বাঙালি বিরোধী। আমরা ভুলে যাইনি অমিত শাহের সেই মিছিল থেকে কিভাবে বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছিল। এই গীতা পাঠের এর আগের আসর থেকে এরাই বলেছিল বিবেকানন্দকে কনফিউজ লেফটিস্ট। এরাই হচ্ছে রবীন্দ্রনাথকে পাঠ্যক্রম থেকে বাদ দিচ্ছে, তার জাতীয় সঙ্গীত পাল্টাতে চাইছে। আমরা বলেছি এই বন্দে মাতরমের আলোচনায় পার্লামেন্টে যে আপনাদের যদি সাহস থাকে, বাংলা নির্বাচনের আগে দাঁড়িয়ে বাংলায় বলুন যে দেশভাগের জন্য রবীন্দ্রনাথ দায়ী। শুধু এটুকু বলুন, আর কিছু করতে হবে না। তারপর 10 কোটি বাঙালি আপনাদের বুঝিয়ে দেবে যে বন্দে মাতরমের মানে কি, জনগণ মনর মানে কি। আসলে গোটা এমন একটা পরিস্থিতি, বাঙালিদের বিরুদ্ধে বিদ্বেষ। এই যে সোনালী বিবি ফিরেছেন, তার অন্তঃসত্ত্বা মহিলা, তার স্বামী এখনো রয়েছেন, সুইটি বিবি রয়েছেন, এদের অপরাধ হচ্ছে না বাংলায় কথা বলে। বাংলায় কথা বলাটা অপরাধে পরিণত হয়েছে। পৃথিবীর 4র্থ বৃহত্তম জনগোষ্ঠীর ভাষা, এবং ইউনেস্কো বলেছে পৃথিবীর মধুরতম ভাষা, ফোনেটিক্স ইংরাজিতে যাকে বলে। বিভিন্ন ভাষা, এই ভাষা উচ্চারিত হলে, শামসুর লিখেছিলেন, বাংলা ভাষা উচ্চারিত হলে, এই ভাষা উচ্চারিত হলে তার একটা যে ফোনেটিক্স, ছন্দ লয়, এটা পৃথিবীর মধুরতম ভাষা। এটা আমাদের কথা নয়, ইউনেস্কোর কথা। তো সেই ভাষায় কথা বলবার জন্য আক্রমণ হচ্ছে। প্রধান কারণ হচ্ছে ওরা বাংলা দখল করতে চায়, সাধারণভাবে পারছে না, ব্যাকডোর দিয়ে দখল করতে চায়, পেছনের দিক দিয়ে, যে কারণে নির্বাচন কমিশনকে ব্যবহার করছে। এবং ধর্ম, মনে রাখবেন যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি মানেই আমরা বুঝি ব্রিটিশদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কিন্তু ব্রিটিশদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি, আমাদের এখানে এত সম্পদ ছিল। 1703 সালে মুর্শিদ কুলি খাঁ যখন সুবে বাংলার নবাব,
মুর্শিদকুলি খান নাম থেকেই মুর্শিদাবাদ, নগর জনক তার নামে। বাংলায় শুধু মুর্শিদাবাদে যা সম্পত্তি ছিল, পৃথিবীতে যদি 100 টাকা থাকে তার 5 টাকা ছিল শুধু মুর্শিদাবাদে। ওখানে দুটো জায়গা আছে, শহর আছে, ভাগীরথীর এদিকে আর ওদিকে, জমত শহর, আজিমগঞ্জ আর জিয়াগঞ্জ। আমাদের কথা নয়, ব্রিটিশ ইতিহাসবিদরা লিখেছেন। ব্রিটিশ ইতিহাসবিদরা সম্প্রতি এই লেখাটা বেরিয়েছে, খুব হই হই হচ্ছে। তাতে তারা দেখিয়েছেন যে আজিমগঞ্জ আর জিয়াগঞ্জে যা সম্পদ ছিল তা গোটা ইউরোপের থেকে বেশি। তাই লোকে এসেছে সম্পদ লুট করার জন্য। ব্রিটিশদের আগে অনেকে এসেছে, প্রথমে পর্তুগিজরা এসেছে, পর্তুগিজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, পর্তুগাল প্রথমে এসেছে। ব্যান্ডেল ছিল পর্তুগিজদের কলোনি, ওখানেই ওরা ঘাঁটি কেটেছিল। ব্যান্ডেল চার্চ হচ্ছে 1599 সালে তৈরি চার্চ, গোটা পূর্ব ভারতের প্রথম চার্চ। প্রথমে পর্তুগিজরা এলো, পর্তুগিজদের পরে ওলন্দাজরা এলো, ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, চুচুড়াতে হচ্ছে ওদের ঘাঁটি তৈরি হলো। তারপরে এলো ফরাসিরা, চন্দননগর হচ্ছে ফ্রেঞ্চ উপনিবেশ, ফরাসিদের উপনিবেশ। এবং এই যে শ্রীরামপুর কলেজ, আমার এক বন্ধু সম্প্রতি আমাকে কোপেনহেগেন থেকে, আমার এক ঐতিহাসিক বন্ধু, তিনি স্কটল্যান্ডের মানুষ, বাচ্চা ছিল, আমার থেকেও বয়স কম, বছর 35 বয়স, আমার থেকেও 11 বছরের ছোট, স্যাম ডার্লিং পাইন। এরা গবেষণা করছে। ও কোপেনহেগেনের একটা মিউজিয়ামে ঘুরছে, ন্যাশনাল মিউজিয়াম, দোতলায় হঠাৎ করে দেখছে যে শ্রীরামপুর কলেজ হচ্ছে ডেনমার্কের 3য় বিশ্ববিদ্যালয়। আজ থেকে 207 বছর আগে শ্রীরামপুর কলেজ ড্যানিশরা তৈরি করেছিল, কারণ ড্যানিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসে শ্রীরামপুর ছিল তাদের বেস। সবার শেষে এসেছে ইংরেজরা। এরা কেউ পারলো না, পর্তুগিজরা পারলো না, ফরাসিরা পারলো না, ওলন্দাজরা পারলো না, এই ভাইকিংরা, দুর্ধর্ষ ভাইকিংরা, মানে ড্যানিশ, এই ডেনমার্কের লোকেরা, নরওয়ের লোকেরা, সুইডেনের লোকেরা, যাদের মিলিতভাবে নর্সম্যান বলে, ভাইকিং বলে, এরা দুর্ধর্ষ। ইংরেজরা এদের ভয়ে কাঁপত, এই ভাইকিংরা যখন ইংল্যান্ড আক্রমণ করত। তারা পারলো না, অথচ ইংরেজরা পারলো। পারার কারণ ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেটা পেরেছিল সেটা অন্য কেউ পারেনি। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ধর্মের ভিত্তিতে মানুষে ভাগ করাতে পেরেছিল। এবং আমি মোটামুটি ভাবে যখন ক্লাস 4-5-এ পড়ি, যাদবপুরের কলোনিতে বড় হয়েছি, তখন থেকে রাজনীতি সচেতন। ওই 1989 4-এ পড়ি, 1990 ক্লাস 5-এ পড়ি। ওই সময় থেকে এই শুভেন্দু অধিকারীর এই বাণী দেয়া পর্যন্ত জীবনে কোনোদিন শুনিনি হিন্দু ভোটার, মুসলমান ভোটার। এই শুভেন্দু অধিকারী এ কাজটা করেছেন, এই কৃতিত্ব ওরই, যে হিন্দু ভোটার বলে কিছু হতে পারে, মুসলমান ভোটার বলে কিছু হতে পারে। ভারতবর্ষের ভোটার 18 বছরের বেশি বয়স হলেই ভারতীয় ভোটার হবেন, ভোটার লিস্টে নাম থাকলে। এবার তিনি হিন্দু না মুসলমান এটা তো গুরুত্বপূর্ণ নয়, কিন্তু ওরা এটা করেছে। এবং এই যে গাড়ি থেকে নেমে পড়ছে, কিন্তু পাগলের মতো, উদ্ভ্রান্তের মতো, রোহিঙ্গা বলে দৌড়ে যাচ্ছে, বলছে কোটি রোহিঙ্গা বাদ দেবে। পৃথিবীতে রোহিঙ্গাই আছে 17 লাখ। কোথা থেকে কোটি রোহিঙ্গা বাদ যাবে? আমাদের সঙ্গে বার্মার বা মায়ানমারের কোনো সীমানাই নেই। যে রাজ্যগুলোর সঙ্গে সীমানা রয়েছে সেখানে এসআইআর হচ্ছে না, আরও কোটি রোহিঙ্গা বাদ দেবে। আমি আপনাদের বলছি যে কারণে, যে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি কালকে একটা কাজে হুগলিতে ছিলাম, ওখানে ওই চন্দননগরে ঘাটে দাঁড়িয়ে আমার এক বন্ধুকে বলছিলাম যে এই সেই নদী, এই নদী দিয়ে যেহেতু পর্তুগিজরা প্রথম এসেছিল, যখন কোনো কোম্পানি আসে ব্যবসা করতে, অনেকে আসেন, অনেকে ফিরে যান, অনেকে থেকে যান। তো একজন পর্তুগিজ সাহেব, তিনি থেকে গেছিলেন, নুনের ব্যবসা, বিরাট নুনের ব্যবসা ফুলে ফেপে উঠেছিল। সেই সাহেব মারা গেলেন। নিশ্চিতভাবে আমি ব্যান্ডেল চার্চের ফাদারকে বলছিলাম যে ব্যান্ডেলের কোথাও না কোথাও তার সমাধি আছে। ফাদার আমায় বলছিলেন ব্যান্ডেলেও থাকতে পারে, ব্যান্ডেলেই থাকার কথা, কোথাও না কোথাও যেখানে পর্তুগিজদের সমাধি আছে সেটা জানা নেই, কিন্তু ব্যান্ডেলেই তিনি শায়িত, এখানেই তার কবর। এই নুনের ব্যবসা ভাগ হলো দুভাগে। বড় ছেলে তার অংশটা বিক্রি করে পর্তুগালে চলে গেলেন, আর ছোট ছেলে নুনের ব্যবসা দেখছেন। এবার তখন গোটা বাংলা জুড়ে কবিগানের আসর, ভোলা ময়রা দাপিয়ে বেড়াচ্ছেন। এই ছোট ছেলে কবিগানে এমন আকৃষ্ট হলেন যে নুনের ব্যবসা লাটে উঠল, বাংলা শিখলেন। বাংলা শিখে তিনি হচ্ছে গঙ্গায় ডুব দিলেন। গঙ্গায় ডুব দিয়েছিলেন অ্যান্টনি হেন্সম্যান, আর যিনি উঠে এলেন নাম তার অ্যান্টনি ফিরিঙ্গি কবিয়াল। কলকাতায় একটা কবিগানের আসরে বিখ্যাত হিন্দু কবিয়াল রাম বসু অ্যান্টনিকে আক্রমণ করে বললেন যে সাহেব, তোমার তো শ্রীরামপুরের গির্জাতে গিয়ে উপাসনার কথা, চার্চ অফ সেন্ট ওলাফ, সেখানে তো তোমার উপাসনা করবার কথা।
কোট পরার কথা, টুপি পরার কথা, বুট পরার কথা সব ছেড়ে ফরাসডাঙ্গার ধুতি পরেছো, ফতুয়া পরেছো, বাংলা বলছো সাহেব, এ কি হলো জাত খোয়ালে? অ্যান্টনি ফিরিঙ্গি ওই কবিগানের আসরেই রাম্যসুকে বাংলার অবিরাম যাত্রার চির সংঘর্ষের যে ধ্বনি ছন্দ লয় তা দিয়ে উত্তর দিয়েছিলেন, বলেছিলেন যে কৃষ্টে আর খ্রিস্টে কিছু ভিন্ন নাই রে ভাই, আমার খোদা যে হিন্দুর হরিষে, মানব জনম সফল হবে যদি রাঙা চরণ পাই। আমি কালকে ওখানে একটা মাদার মেরির মূর্তি আছে, বহু পুরনো, মানে 1599, ওটা মনে করা হয় 1500, মানে যখন পর্তুগিজরা এসেছিল 1560, ওই মূর্তিটা 1560-এ পর্তুগিজ সৈনিকরা নিয়ে আসে, সেটা ব্যান্ডেল চার্চের একদম ওপরে রয়েছে। এবার ফাদার আমায় যখন ওটা দেখাচ্ছেন আর তারপরেই বলছেন উল্টো দিকেই দেখো নৈহাটি বড় মার মন্দির। এই যে মায়ের কোনো যে ধর্ম হয় না, জাত হয় না, বর্ণ হয় না, মা মাই, এই কথাটা বিজেপি এখনো বুঝে উঠতে পারছে না। বুঝিয়ে দিতে হবে যখন রথীন্দ্রদের আপনারা রেকর্ড ভোটে জেতাবেন, যখন মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবার বাংলার মুখ্যমন্ত্রী হবেন। আমি যে কথা বলে শেষ করবো, আরেকটু বলার ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু আমি আন্দুল যাব, তারপর আবার আন্দুল থেকে ফিরে ফ্লাইট ধরতে হবে, লাস্ট ফ্লাইট, অনেক রাতে গিয়ে দিল্লি পৌঁছবো, কালকে আবার বলাও আছে। কিন্তু যে কথা বলে শেষ করবো, আমি সুকুমারকে ধন্যবাদ জানাই। দেখুন, এটা মার্কেটিংয়ের যুগ, ভিজিবিলিটির যুগ। সুকুমার মধ্যমগ্রামের আইএনটিটিউসির সভাপতি হওয়ার পর এখান দিয়ে তো যেতে হয়। নান্টু আমাদের খুব পপুলার প্রেসিডেন্ট, সারা বছর কর্মসূচি করে, সারা বছর। আমি বলি নান্টু 365 দিনের আইএনটিটিউসির সভাপতি, সারা বছর মানুষের পাশে আছে। এই 20,000 লোককে কম্বল দেবে। আমায় জিজ্ঞাসা করছিল তারিখ কত। তাপসদার মতো বর্ষিয়ান রাজনীতিবিদ, তার জেলায় কর্মসূচি লেগেই থাকে, যেতে হয়। তো আমি সুকুমার সভাপতি হওয়ার পর এই জায়গার একটা ভিজিবল চেঞ্জ হয়েছে, ভিজিবিলিটিরও গুরুত্ব রয়েছে। আমি সুকুমারকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। মানে এই মধ্যমগ্রাম দিয়ে পাস করলে আইএনটিটিউসি হচ্ছে সব থেকে ভিজিবল। সেই কারণে সুকুমারের একটা এক্সট্রা হাততালি প্রাপ্য। আপনারা একবার সুকুমারের জন্য হাততালি দেবেন। আর আমি যে কথা বলে শেষ করব, রথীন্দ্র আছেন, রথীন্দ্র আমার অভিভাবকের মতো আমাকে স্নেহ করেন। আর আমি এসেই সুকুমারকে জিজ্ঞাসা করছি যে রথীন্দ্রকে, ওই রথীন্দ্র কি চলে গেছে? তখন সুকুমার বলছে না, রথীন্দ্র আসবে। আমি যে কথা বলে শেষ করব, যে আমরা এই যে লড়াইটা লড়বো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে, এই লড়াই আমরা জিতবো সবাই জানে। তো জ্ঞানেশ কুমারও জানে, শুভেন্দু সুকান্তরাও জানে, মোদী শাহও জানেন। প্রশ্ন হচ্ছে বিজেপির বিরোধী দলের স্ট্যাটাস থাকবে কি থাকবে না। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন চতুর্থবার, এ নিয়ে কারোর কোনো সংশয় নেই। বিজেপিকে 30-এর নিচে নামিয়ে দেওয়ার যে লড়াই, সেই লড়াইয়ে ঐক্যবদ্ধ হন, আরো হচ্ছে জোর নিয়ে ঝাঁপিয়ে পড়ুন, আর বাংলার উচ্চারণ নিয়ে এই লড়াইয়ে সামিল থাকুন। বাংলার উচ্চারণ হচ্ছে আমি আজান দিয়ে থাকি, আমি আজান দিয়ে থাকি, আমি যিশু খ্রিস্টের পায়ে নত। আমি আজান দিয়ে থাকি, আমি যিশু খ্রিস্টের পায়ে নত। যত মত তত পথ, রামকৃষ্ণর কথা মতো। হরি ওম তৎসতে। আমি বারে গোলাম আলীর গোলাম, বাগদেবীর চরণে প্রণামী দিয়ে দিয়ে আমি বাঙালি হলাম। আল্লাহ ম্যাগ দে, পানি দে, ঠাকুর তুই ছায়া দে সবার ঘরে ঘরে। যেখানে মমতা লড়ে যান সেখানে বাঙালি বাস করে। জয় হিন্দ, বন্দে মাতরম। আইএনটিটিউসি জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। জয় বাংলা।